দর্শক, সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। এটা ঠিক না ভাইয়া, আমরা তো কাজিনস, আমরা একজন একজনের টেক কেয়ার করি, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকি। আমাদের রিলেশনটা অনেক স্পেশাল, অনেক সুন্দর। এটা অনেক ভালো রিলেশন ভাইয়া, এটাকে নষ্ট করো না। আমাকে কাছে না পেয়ে পাগল হয়ে যাবি, আবার কাছে গেলে দূরে ঠেলে দিবি। তুই কেমন ভালোবাসা তো? তোর ভালোবাসার আমি নিকুচি করি। তুই আগে কোথায় ছিলিস সেটা বল আমাকে। কিন্তু এখন জায়গা জমি ভাগ করা, বোঝাবুঝির এসব কি আছে বলো তো চাচ্চু? আছে, ওসব তুই বুঝবি না রে মা। চাচ্চু, আমি বুঝি, সবকিছুই কিন্তু বুঝি, আর এটাও খুব ভালোভাবে বুঝতে পারতেছি তুমি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করতেছো। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আজকে। তোমাকে দেখে আরো ভালো লাগছে, আমার তোমাকে দেখে একটা ফাল্গুন ফিল হচ্ছে। আসলে ফাল্গুন আর ভালোবাসা দিবস একসাথে। কেমন যাচ্ছে জিম সময়টা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি তো দেখতে পাচ্ছি যে তুমি প্রচুর কাজ করছো। আমার কাছে মনে হয় তোমাকে যদি আমি এখন বলি যে জিম তুমি কি কি কাজ করছো, তুমি সবগুলোর নামও হয়তো বলে উঠতে পারবে না, এতগুলো কাজ করছো। এই ব্যস্ত সময়টা আসলে কতটুকু তুমি উপভোগ করছো? ব্যস্ত সময়টা উপভোগ করার মতো টাইমটা আসলে এখন নাই, মানে কাজের মধ্যেই চলে যাচ্ছে, মাঝেই যাচ্ছে। যেমন আমি গতকালকে শুটিং শেষ করে রাত 4টায় বাসায় আসছি। আসার পর হচ্ছে ঘুম থেকে উঠেই তো এখানে রেডি হয়ে চলে আসলাম। সো টাইম নাই আসলে করে কিছু মনে করার মতো। মানে যে তুমি কাজ আসছে, কাজ করছো, এই যে একটা স্ট্রেস তো এটা, কারণ এক একটা নাটকে আসলে এক এক রকম ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের জন্য নিজেকে আসলে তৈরি করবার সময়টা তাহলে কিভাবে ম্যানেজ করছো তুমি? সময়টা হয়ে যাচ্ছে, আর যখন যেটা করছি তখন ওই ক্যারেক্টারটা নিয়ে ভাবছি, আগেরটা ডিলিট করে দিচ্ছি মাথা থেকে, ওইভাবে ওটা রিমুভ করে দিয়ে নতুন আরেকটা ক্যারেক্টারের মধ্যে। আবার কিছু কিছু ইমোশনাল কিছু ক্যারেক্টার থাকে, ওইটার থেকে মানে নিজেকে বের করতে অনেক প্রবলেম হয়। যেমন কিছুদিন আগে একটা নাটক করলাম, ওইটার মাঝে আমার বাবা মারা যায়। সো ওইটা দেখা গেছে যে ক্যামেরা কাট হওয়ার পরেও আমি কান্নাই করছি, মানে ওটা রেস্ট থেকে যায়, তাই না? মানে কান্নার যে সিনগুলো থাকে, সেই সিনগুলো কি তুমি কি গ্লিসারিন দিয়ে কাঁদো নাকি ভেতর থেকে কান্নাটা আসে? যখন বেশি মানে একদম অতপ্রতভাবে জড়িত হয়ে যায় তখন আর গ্লিসারিন লাগে না। হ্যাঁ, আর যখন দেখা যায় যে অনেক রাত হয়ে গেছে, থাকে না যে অনেক রাত হয়ে গেছে, একটু ঘুম পাচ্ছে, ক্যারেক্টারে ঢুকতে একটু সমস্যা হচ্ছে, ইমোশনটা কাজ করছে না, সারাদিন তো ইমোশন কাজ করছে, এখন কাজ করতেছে না, তখন হালকা একটু গ্লিসারিন মেরে দিই। আচ্ছা, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, মানে যখন প্রফেশনাল লাইফ আরো বেশি বিজি হয়ে যাচ্ছ, তখন ব্যক্তিগত জীবনটা ব্যালেন্স করো কিভাবে? ব্যক্তিগত জীবন আমি আসলে আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি না। ফ্যামিলি থেকে কমপ্লেইন করে না যে কেন সময় দিচ্ছ না? না? আমার বাবা মা সবাই আসলে আমাকে বোঝে খুব, যার জন্য কোনো কমপ্লেইন আসে না। আর যখন কোনো স্ক্রিপ্ট আসে তোমার কাছে, মানে তোমার কি দেখে মনে হয় যে আচ্ছা কাজ করব না, কোনটা আসলে টানে তোমাকে বেশি? না, অবশ্যই মানে কিছু স্ক্রিপ্ট থাকে আমার কমফোর্ট জোন, যেটা কমফোর্ট জোন থাকে না ওইটা তো আমি অবশ্যই করব না। কিছু কিছু স্ক্রিপ্ট আসে আমার কাছে যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় এটা আমার জন্য ডিফিকাল্ট বা আমি পারবো না, এটা আমার সাথে যায় না, হবে না, মানে কোনোভাবেই হবে না, আমি যদি তৈরিও করি তারপরেও হবে না, তো ওইটা আসলে হয় না, করা হয় না।
সময়ের সাথে সাথে কিন্তু আসলে একজন অভিনয় শিল্পী তৈরি হয়, কারণ এক্সপিরিয়েন্সটাও ম্যাটার করে, ইমোশনগুলোও আসলে এক জায়গায় হয়, এবং ক্যামেরা তো খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। সুতরাং সেই জায়গাতেও নিজের সাথে আসলে ওই জায়গাটা কিভাবে ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে, তার সাথে কিভাবে কানেকশন তৈরি হচ্ছে, সেটা ম্যাটার করে। একদম সাম্প্রতিক কাজের কথা যদি জানতে চাই, তাহলে কোন কাজগুলোর কথা বলবা যেগুলো দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে? রিলিজ হওয়ার মাঝে আমার একটা সিরিয়াল যাচ্ছে গাজী টিভিতে, যত্ন, ওইটা খুব ভালোভাবে রিসিভ করছে। ওইখানে আমার নাম থাকে ইরা। সো আমাকে বেশিরভাগ দর্শকরা আমার সাথে যদি দেখা হয় কারো, আমাকে ইরা নামেই ডাকে। আচ্ছা, তো ওইটা আমি এনজয় এটা করছি। খুবই ভালো একটা রেসপন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা হচ্ছে মাবরুর রশিদ বান্না ভাইয়ের বানানো, মানে উনি পরিচালনায়। এই তো। আর এই এনটিভিতেই আমার একটা নাটক গিয়েছে, ওটা মনে হয় প্রায় 8 মিলিয়নের কাছাকাছি। একক নাটক। একক নাটক। ওইটা হচ্ছে প্রথম হারালো মন। ওটাও আমার কো আর্টিস্ট ছিল আরশ ভাইয়া, আর মাবরুর রশিদ বান্না ভাই হচ্ছে ডিরেক্টর ছিল। আচ্ছা, আরশ খানের সাথে কি তোমার এটাই প্রথম কাজ, না এর আগে কাজ হয়েছে? আরশ খানের সাথে আমার প্রথম কাজ হচ্ছে সিরিয়ালটা যত্ন। যত্ন থেকেই আমাদের হচ্ছে শুরু করা, জুটিটা তৈরি হয়েছে। আর এখন ব্যাক টু ব্যাক প্রায় 12টা নাটক আমরা ঈদের জন্য করেছি, এই ঈদের ও জন্য। বাবা, তাহলে তো অনেকগুলো। হ্যাঁ। তার মানে অন স্ক্রিন তোমাদের যে রসায়নটা, সেটা দর্শক সুন্দরভাবে গ্রহণ করছে, অনেক। কিন্তু ক্যামেরার সামনে বা সেটা আসলে তোমাদের মধ্যে কেমন বন্ধুত্ব? সেটে মানে সে আমাকে বলছে এদিকে আয়, মানে আমাকে থাপ্পড় দিচ্ছে, চড় দিচ্ছে, মানে এরকম, মানে থাকে না, আমার তো আসলে কোনো বড় ভাই নেই। সো আমরা 3 বোন, তো আমার কাছে ফিল হয় না যে আমার কোনো ভাই নাই। মানে আরশ ভাই আমার কাছে কাইন্ড অফ মাই ব্রাদার। এই আর কি। সেটাই না, আরশ খান আসলে মানুষটাই ওরকম, যেখানে হ্যাঁ, খুব যায় jolly সেখানে minded। আসলে। হ্যাঁ। তোমার জন্য সবথেকে ডিফিকাল্ট কোন চরিত্রটা ছিল এখন পর্যন্ত করা? তোমার কোন কাজটা ছিল যেটা তোমার জন্য আসলে প্লে করাটা খুব চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল বলতে আমার প্রত্যেকটা চরিত্রই আমার কাছে খুব চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। মানে প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা চরিত্রই আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগে। তো আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে ওটা প্লে করি। সো স্পেসিফিকভাবে যদি বলি, একটা নাটক কিছুদিন আগে করেছি আদিফ হাসানের পাগলা ঘোড়া। ওইখানে একটু টমবয় টাইপের ক্যারেক্টার ছিল, যেটা আমি রিয়েলে একদমই না। আমি একটু, আমার মনে হয় আমি একটু মেয়েলি টাইপেরই। আচ্ছা, মানে একটু ফেমিনিন ব্যাপারটা তোমার মধ্যে বেশি থাকে। ওইটার মাঝে একটু টমবয় টাইপের ছিলাম। তো ওই টমবয় টাইপের ক্যারেক্টারটা আসলে ওইটা ফুটিয়ে তুলতে আমার একটু কষ্ট হয়েছে, মানে যেটা তুমি না, যেটা আমি না। হ্যাঁ হ্যাঁ। জিম এমনিতে কেমন আমরা যদি জানি, যে মানে যে বিভিন্ন রকম চরিত্র তো দেখি, সুতরাং ব্যক্তি জিম সে আসলে কেমন? আচ্ছা, ব্যক্তি জিম লক্ষ্মী একটা মেয়ে, খুবই সাংসারিক, খুবই মানে বাবা মায়ের লক্ষ্মী মেয়ে। মানে আমার মা আমাকে ঘরের লক্ষ্মী ডাকে, সো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তোমার ছোটবেলাটা কেমন ছিল জিম? ছোটবেলাটা খুবই ভালো ছিল। মানে স্বাভাবিক, প্রত্যেকেরই শৈশব অনেক সুন্দর থাকে। অবশ্যই। আমি তুমি আমার কি শৈশব করতে আসলে তখন কি খুব চঞ্চল ছিলে, না কেমন ছিলে তুমি? না, আমি আসলে মাম্মাস গার্ল ছিলাম অনেকটা। মানে একদম চুপচাপ, শান্তশিষ্ট। একটু দুষ্টুমি ছিল, একটু দুষ্ট ছিল, বাট বাবা মার সামনে খুবই ভদ্র। আমি খুবই ভদ্র, খুবই ভালো। বাসায় মেহমান আসলেও আমি খুবই ভদ্র। দেখা যায় যে আম্মু নাস্তা রেডি করছে, আম্মুর সাথে আমি হেল্প করতাম। মানে থাকে না, আমি কিন্তু ঘরের লক্ষ্মী। সো মানে যা যা করা দরকার আমি সবকিছুই করি, মানে খুবই ভদ্র লক্ষ্মী টাইপ বাচ্চা। মা যদি বকা দিতেন তাহলে কি মানে একটু অভিমান হতো? আমি বকাটা খুব কম খেয়েছি, কারণ আমি খুবই বাধ্যগত, তো ছোটবেলা থেকেই বকা খুব কম খেয়েছি। বাট আমার বড় বোন আর ছোট বোন খুবই বকা খেয়েছে ছোটবেলা থেকে। মার বকা সবকিছু তারাই খেয়েছে, আমি খুব কম। এই যে তোমার মিডিয়াতে আসা বা এখানকার ইনভলভমেন্ট, এটা আসলে বাবা মা বা তোমার 2 বোন কিভাবে দেখেছে শুরুর দিকে? আচ্ছা, এখন তো সবাই সাপোর্ট করছে। এখনকার সিনারিওটা দিকে আসলে আমার মা আর 2 বোন খুব সাপোর্টিভ ছিল, বাট বাবা এতটা ছিল না। আচ্ছা। কারণ আমার বাবা দুদকে ইন্সপেক্টর ছিল। সো উনি হচ্ছে সারাক্ষণ ক্রিমিনাল ধরতে ধরতে সবাইকে সে ক্রিমিনালই মনে করতো। সো মানে আমার মায়ের কথা ছিল যে তুমি মানে ক্রিমিনাল ধরতে ধরতে সবাইকে যদি ক্রিমিনাল মনে করো, তাহলে তো দুনিয়াতে চলতে পারবে না। তো বাবা এতটা সাপোর্ট করতো না। তারপরে বাবার কথা ছিল যে তুমি রেজাল্ট ভালো করো, তাহলে হচ্ছে সবকিছুই করতে পারবে। তো আমার নাচ শেখাটাও সেই জায়গায় খুব টাফ ছিল। নাচ করতাম ছোটবেলায়, গান শিখতাম। তো সব মিলিয়ে হচ্ছে বাবার কথা ছিল তুমি এত কিছু করো, তুমি তো পড়াশোনা ভালো করবা না, রেজাল্ট ভালো করবা না।
তো বাবার কথা শুনে আমার জেদ জাগতো যে না আমি বাবাকে দেখিয়ে দিব, ভালো কিছু করব। সো আমার যখন রেজাল্টটা ভালো হতো তখন আবার কিছু বলতো না, তখন সব ঠিকঠাক ওকে। মানে বাবা মা কি চাইতেন যে তার মেয়ে বড় হয়ে কি হবে? সবারই তো একটা স্বপ্ন থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছু। বাবা মা কি তেমন কিছু মানে চেয়েছিলেন? সবার মতোই ডাক্তারই চাইতো সবাই আসলে। বাবা মা চেয়েতো যে মানে আমার ফ্যামিলিতে আসলে ডাক্তার আর প্রশাসনিক লাইনটা একটু বেশি। সো নেক্সট জেনারেশন যেন একটা ডাক্তার আসে, যার জন্য হচ্ছে আমি খুবই পড়ুয়া ছিলাম, খুবই ধৈর্যশীল ছিলাম। আচ্ছা। তাদের চিন্তা ভাবনা যে ঠিক আছে ওই পড়ুক। হ্যাঁ। তো আমি মেডিকেলে দিয়েছিলামও, হ্যাঁ। দেন আমার হচ্ছে 2.5 মার্কস কম ছিল কাট মার্কসের থেকে, ওহো। দ্যাটস ওয়াই হয়নি। আর আমার বাবা চেয়েছিল যে তুমি ইয়াতে পড়ো, প্রাইভেট মেডিকেলে পড়ো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেখানেই পড়ি মেধার জোরে পড়বো, আমি হচ্ছে মানে প্রাইভেটে পড়বো না, আচ্ছা। আমি নিজের Public মেধার জোরে যেখানে, university-তে আমি হ্যাঁ পড়তে আমি চাই। এখন পাবলিকেই পড়ছি, আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অনার্স করছি। লেখাপড়ার পাশাপাশি এত কাজ, এই প্রেশারটা মেনটেন করাটা কঠিন লাগে না? অনেক কঠিন, আসলেই কঠিন। কিভাবে ম্যানেজ করছো তাহলে? এমনও আছে যে আমি রাত 3টায় শুটিং থেকে বাসায় যেয়ে আবার সকাল 6:30টায় আমি ক্যাম্পাসে গেছি, তো এরকম হয়েছে আমার মাঝে, এই আর কি। তারপরেও মানে এমনি চিন্তাটা কি আসলে? মিডিয়াতে একেবারে সেটেল ডাউন করতে চাও, এখানেই আসলে প্রফেশনালি কাজ করতে চাও এমন কিছু? না, হ্যাঁ অবশ্যই প্রফেশনালি কাজ করব, কিন্তু পড়াশোনা তো আর বাদ দিব না, পড়াশোনা তো অবশ্যই চালিয়ে যেতে হবে। সো পড়াশোনা শেষ করব, তারপর মানে গ্র্যাজুয়েশনটা রেখে তারপর হচ্ছে সব কিছু, মানে আমার বাবাও অলওয়েজ বলে পড়াশোনাটা ঠিক রেখে তুমি যা খুশি করো, এই আর কি। তো এখন যেই জায়গাটাতে তুমি আছো, মানুষজন যেখানে যাচ্ছ মানুষজন চিনতে পারছে, তোমার সাথে ছবি তুলতে পারছে, এবং তোমাকে তারকার ওই জায়গাটাতে রাখতে পারছে, এই যে একটা সময় যাচ্ছে তোমার জীবনে, এটা আসলে কেমন লাগছে বা তুমি কি ভাবছো এই জায়গাটা নিয়ে? না, আমি এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগে যখন কেউ এসে বলে আপু আমি বিগ ফ্যান, আমার খুব ভালো লাগে, আপনার ইরা চরিত্রটা খুব ভালো লাগে, আপনার এই নাটকটাও দেখেছি, খুব ভালো লাগছে। তো আমার কাছে খুব ভালো লাগে, আমার থেকে সবচেয়ে বেশি প্রাউড ফিল করে আমার মা। তো আমার মায়ের কাছে এটা খুব ভালো লাগার একটা বিষয়। আচ্ছা, আর যেটা তুমি বলছিলে যে ইরার চরিত্রটার নাম ধরে বেশি ডাকে, ইরা ছাড়া আর অন্য কোনো চরিত্র আছে যেটার জন্য রেসপন্সটা খুব বেশি পেয়েছো? মায়া নামেও ডেকেছে, মানে মায়া আমার একটা নাটকের চরিত্রই ছিল। ফিল্মের অফার পাচ্ছো? ফিল্মের অফার পাচ্ছি, মিথ্যা বলবো না, পাচ্ছি, বাট এখনই আসলে ভাবছি না, কারণ কাজ করতে চাচ্ছ না? না, কেন কাজ করতে চাচ্ছি না, কারণ বড় পর্দা অনেক বড় বিষয়। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় আমি এখনো অনেক ছোট, মানে গুটি গুটি পায়ে আগাচ্ছি, সো এটা আর একটু সময় নিয়ে আসলে করা উচিত। অভিনয় তো শেখার একটা ব্যাপার আছে, তো সেটা কি মনে করো যে কখনো যখন কোনো ক্যারেক্টার প্লে করতে হয় সেই কাজটা তুমি কিভাবে করো? মানে স্ক্রিপ্ট পাওয়া থেকে শুরু করে ক্যামেরার সামনে যাওয়া পর্যন্ত তোমার আসলে প্রিপারেশনটা কেমন থাকে? প্রথমত স্ক্রিপ্টটা অনেক ভালো করে পড়ি, পড়ার পর হচ্ছে ডিরেক্টরের সাথে একটু ডিসকাস করি যে ভাই তুমি এটা কিভাবে চাচ্ছ, আমি হচ্ছে এটা এইভাবে দেখতেছি, তুমি কিভাবে দেখছো। আচ্ছা। দেন হচ্ছে আমার কো-আর্টিস্টের সাথে একটু ডিসকাস করি যে ভাই এটা কিভাবে করছো। আমার সব কো-আর্টিস্টই খুবই হেল্পফুল। তো বিশেষ করে আরশ ভাইয়ের সাথে তো এখন বেশি কাজ হচ্ছে। আরশ ভাই কাইন্ড অফ মাই টিচার, মানে আমি তাকে বলি যে ভাইয়া তুমি আমার আসলে একজন টিচারের মতো, মানে ও এত সহজভাবে সবকিছু বুঝায় দেয়, গাইড করে তোমাকে। দেন ক্যারেক্টারটা ধরতেও খুব ইজি হয়। কো-আর্টিস্টের সাথে যখন আলোচনা শেষ হয়ে যায় তখন আমি যাই হচ্ছে ডিওপি ভাইয়ের কাছে যে ভাইয়া ক্যামেরার অ্যাঙ্গেলটা কিভাবে ধরছো, মানে এটা কিভাবে, মানে আমাকে কিভাবে ধরছো, আমি কিভাবে দেখবো। এটা হচ্ছে আমি ভিজুয়ালি স্ক্রিপ্টটা তো পড়ছি, আমি হচ্ছে এটা এইভাবে ধরতেছি। দেন হচ্ছে তার সবারটা যখন কম্বিনেশন হয়ে যায় তখন হচ্ছে আমি চিন্তা করি যে ঠিক আছে ওকে আমি তাহলে এটা প্লে করবো, এই আর কি হয়ে যায়। দারুণ একটা ব্যাপার, কিন্তু মানে সুন্দর করে ছোট করে যদিও বলো, বই পড়বার সময় পাও? বই পড়ো? বই আমাদের তো আমি যেহেতু নাট্যকলায় পড়ছি, আমাদের ক্যাম্পাস থেকে অনেক বই টই পড়ার জন্য বলে, তো আমাদের বিষয় ভিত্তিক যে বইগুলো ওইগুলোই পড়া হয়, আর কিছু পড়া হয় না, আসলে সময় পাই না। অভিনয়ের জন্য তোমার কার অভিনয় বা কাদের অভিনয় তোমাকে খুব বেশি ইন্সপায়ার করে, বা কাদের অভিনয় দেখে তোমার কাছে মনে হয় যে আমি যদি এদের মতন অভিনয় করতে পারতাম? বলিউডের যদি বলি তাহলে হচ্ছে আমার মাধুরী দীক্ষিতকে ভালো লাগে। তো আমার কাছে মনে হয় হ্যাঁ আমি যদি ওনার মতো হতে পারতাম। তোমাকে কেউ কখনো কমপ্লিমেন্ট দিয়েছে যে তোমাকে দেখতে অনেকটা মাধুরী দীক্ষিতের মতন লাগে? হ্যাঁ বলেছে, যে আমার ইয়াতে বলেছে, আমার কমেন্টে বলেছে যে বাংলার মাধুরী। অনেকে অনেক কিছুই বলে, আসলে আমি তো আমার কাছে মনে হয় দিন শেষে তো আমি, কিন্তু অনেকে বলে কলকাতা শ্রাবন্তী, অনেকে বলে মাধুরী, মানে
আমার কাছে মনে হয় আমাকে বলুক সবাই যে হ্যাঁ তোমাকে তোমার বাবার মতো লাগছে, এটা তাহলে আমি মনে হয় বেশি খুশি হব, কারণ আমি এটা আমার বড় বাবার মতো হয়েছি। কমপ্লিমেন্ট, তাই না? হ্যাঁ। এই যে জিম এত কাজ করছে এবং তুমি যেটা বলছিলে যে ফিডব্যাকের ব্যাপারটা, অনেক রকম কমপ্লিমেন্টস পাওয়া যায়। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজন তার নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে, সুতরাং তোমার যখন কোনো নাটক আসছে বা কোনো নাটকের ছোট ক্লিপসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে অনেক রকম কমেন্টস আসে এবং অনেক রকম বাজে মন্তব্য থাকতে পারে বা নেগেটিভ কমেন্টস থাকতে পারে। ওগুলো কি কখনো মন খারাপ করায়? ওইভাবে বাজে মন্তব্য এখনো মানে আমি ফেস পাওনি, করিনি, আচ্ছা। না না, কারণ আমি যে সিরিয়ালটা করছি ইরা ক্যারেক্টারটাতে, ওই সিরিয়ালটাতে আসলে আমি একটা ইসলামিক সিরিয়াল ওইটা, আচ্ছা। তো ওইখানে অনেক ইসলামের কথাবার্তা বলি, যার জন্য আমাকে সব দেখা যায় বেশিরভাগ মুন্সিরা হচ্ছে কমেন্ট করে। তো আমার ওই রকম আসলে Positively face দেয় করি না। সবাই। আমার সবাই আমাকে পজিটিভ কথাই বলে, কারণ আমি আসলে সোশ্যাল মিডিয়াতেও কোনো মানে আমার কোনো ছবি দেওয়ার আগে আমি 10 বার ভাবি যে হ্যাঁ আমার ফলোয়ার্সরা দেখতেছে তো ওরা কিভাবে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। সো আমি কোনো বাজে ছবিও দেই না, আমার কোনো বাজে কোনো কিছুও নাই, যার জন্য আমি মানে তাহলে তুমি পজিটিভিটি ব্লেসড পাচ্ছি। আসলে, তুমি হ্যাঁ, সেই আমি জায়গাতে blessed, ব্লেসড। আলহামদুলিল্লাহ। আমি খুব আচ্ছা, তুমি খুশি। ধারাবাহিক নাটকেও কাজ করছো, আবার সিঙ্গেল যে Single-ও ফিকশন গুলো আছে সেগুলোও করছো। আমরা তো ম্যাক্সিমাম টাইম দেখি যে যারা সিঙ্গেল ফিকশন করে থাকে তারা ধারাবাহিকটা একটু অ্যাভয়েড করে। তুমি দুটোতেই কাজ করছো, মানে আমি- এখানে তোমার ভাবনাটা কি? আমি আসলে ধারাবাহিক একটাই করছি, একটা ধারাবাহিকই করছি, আর সিঙ্গেলই বেশি কাজ করা হয়। ধারাবাহিকটা তো আসলে মানে বেশি ধারাবাহিক করলে কিন্তু দেখা যায় ক্যাম্পাসটা মেনটেন করাটা অনেক টাফ হয়ে যায়, যার জন্য আমি একটা ধারাবাহিক করছি আর বাকি সব হচ্ছে সিঙ্গেল নাটকে কাজ করা হচ্ছে বেশি। জিমকে আমরা কোথায় দেখবো, মানে নিজেকে তুমি কোথায় দেখতে চাও, এবং আর 5 বছর বা 10 বছর পর আমরা তোমাকে কোথায় দেখবো? এটা আসলে গড নোস, আমি আসলে বলতে পারবো না। নিজেকে আল্লাহ নিয়ে ভালো জানে। স্বপ্নটা? নিজেকে নিয়ে যদি স্বপ্ন দেখি তাহলে তো অনেক কিছুই দেখা যায়, কিন্তু আমরা স্বপ্ন থেকে আমার মনে হয় আমি চেষ্টা করে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি, দেখা যাক আল্লাহ কপালে সময় কতটুকু- যেখানে নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ কতটুকু লিখেছে কপালে, এটাই। অবশ্যই। আর আমার হচ্ছে সামনে ভ্যালেন্টাইনের জন্য কিছু প্রজেক্ট আসছে হ্যাঁ। টিভিতে, মানে ইউটিউব চ্যানেলে। ক্লাব 11-এ কিছুদিন পর একটা নাটক রিলিজ হবে, রেইনকোট, যেটা রুবেল আনুশ ভাইয়ের পরিচালনায়। আচ্ছা। তো আশা করি ওইটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার, সবাই দেখবে। এই তো। অবশ্যই, খুব ভালো থেকো, সব সময়ের জন্য শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে এসেছো, এত চমৎকার সময় আমাদেরকে উপহার দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠান ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।